দুর্গাপুরের পাশেই ছোট্ট এক গ্রাম আড়াইডাঙ্গা। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো শ্মশানঘাট। নাম তার কালীবাদ শ্মশান। দিনের বেলায় জায়গাটা শান্ত, নিরিবিলি, কিন্তু রাত নামলেই সেখানে নাকি দেখা যায় এক লাল প্রদীপ, যা বাতাস না থাকলেও কাঁপতে থাকে। গ্রামের লোকেরা বহুদিন ধরেই গল্প করে আসছে ওই শ্মশানে এক অশরীরীর বাস। কেউ বলে সে এক বৃদ্ধ সাধু, কেউ বলে এক অপঘাতে মৃত কিশোর, কিন্তু কেউই সত্যিটা জানে না। অভিজিৎ, কলেজে পড়া এক যুবক, এসব গল্পে বিশ্বাস করত না। সে বলতো সবই কুসংস্কার, ভূত বলে কিছু নেই। তার বন্ধুরা একদিন চ্যালেঞ্জ ছুড়ে দিল, তাহলে প্রমাণ করে দেখাও, আজ রাত 12টায় শ্মশানে গিয়ে লাল প্রদীপটা এনে দাও। অভিজিৎ রাজি হয়ে গেল। মনে মনে একটু ভয় থাকলেও সে তা প্রকাশ করল না। রাত 11:30টায় সে বাড়ি থেকে বেরোল। আকাশে মেঘ, চাঁদ খাকা, চারপাশে কেবল ঝিঝি পোকার ডাক। শ্মশানের পথে যেতে যেতে হঠাৎ তার মনে হল কেউ যেন পেছন থেকে তাকিয়ে আছে। সে ঘুরে দেখল কেউ নেই। বাতাসে শুকনো পাতা উড়ছে, বাঁশবনের ফাঁক দিয়ে অদ্ভুত শব্দ ভেসে আসছে। 12টার ঠিক আগে সে শ্মশানের সামনে পৌঁছাল। জায়গাটা একদম অন্ধকার। হঠাৎই তার চোখে পড়ল দূরে এক কোণে লাল আলো জ্বলছে। প্রদীপটা মাটির ওপর রাখা, কিন্তু আশেপাশে কেউ নেই। অভিজিৎ সাহস জুগিয়ে এগোতে লাগল। যতই কাছে যায় ততই মনে হয় বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছে। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। প্রদীপের সামনে গিয়ে সে দেখল মাটিতে পুরনো একটি সমাধি ফলক। সেখানে লেখা রাহুল, বয়স 17, মৃত্যু অমাবস্যার রাত। হঠাৎ পেছন থেকে ফিসফিস করে একটা কণ্ঠস্বর শোনা গেল, তুমি এসেছ? অভিজিৎ ঘুরে দাঁড়াল, কেউ নেই। আবার সেই কণ্ঠস্বর, এবার একটু কাছে, আমার প্রদীপ নিভিও না। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে চারপাশে তাকিয়ে বলল, কে কে তুমি? হঠাৎ প্রদীপের শিখা দপ করে উঁচু হয়ে উঠল। আলোয় দেখা গেল এক কিশোরের ছায়া, মাটির উপর লম্বা হয়ে আছে। ছায়াটা ধীরে ধীরে আকার নিতে লাগল। কিশোরটি ফ্যাকাশে, চোখ দুটো গাঢ় কালো, মুখে এক অদ্ভুত বিষণ্ণতা। সে বলল, আমি রাহুল। এই শ্মশানে আমায় একা রেখে গেছে সবাই। কেউ আসে না, কেউ কথা বলে না, শুধু এই প্রদীপটাই আমার সঙ্গী। অভিজিৎ বুঝতে পারল এ কোনো সাধারণ ঘটনা নয়। তার গলা শুকিয়ে গেল, তবু সাহস করে বলল, তুমি কি চাও? রাহুল মৃদু হেসে বলল, আমার গল্পটা কেউ জানে না। আমি আত্মহত্যা করিনি, আমাকে ঠেলে ফেলে দিয়েছিল ওরা। আমি ন্যায় চাই। চারপাশের বাতাস ভারী হয়ে উঠল। শ্মশানের গাছগুলো যেন কেঁপে উঠল। রাহুল বলল, তুমি সাহসী, তুমি কি আমার সত্যিটা গ্রামে জানাবে? অভিজিৎ কাঁপতে কাঁপতে বলল, আমি চেষ্টা করব। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল। সেই আলোয় দেখা গেল রাহুলের মুখে এক অদ্ভুত হাসি। সে বলল, তাহলে এই প্রদীপটা নিয়ে যাও, এটা নিভতে দিও না। যতদিন এটা জ্বলবে ততদিন আমি অপেক্ষা করব। অভিজিৎ প্রদীপটা হাতে নিল। অবাক হয়ে দেখল প্রদীপের আগুনে কোনো তাপ নেই, কিন্তু তার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। সে দ্রুত শ্মশান থেকে বেরিয়ে এলো। পরদিন সকালে সে গ্রামের প্রবীণদের কাছে গিয়ে রাহুলের মৃত্যুর কথা জানতে চাইল। অনেক চাপ দেওয়ার পর এক বৃদ্ধ বললেন, হ্যাঁ, বছর 10 আগে রাহুলকে কিছু দুষ্কৃতী মেরে পুকুরে ফেলে দিয়েছিল, কিন্তু প্রভাবশালীদের চাপে বিষয়টা চাপা পড়ে যায়। অভিজিৎ সিদ্ধান্ত নিল সে সত্যিটা প্রকাশ করবে। সে থানায় গিয়ে অভিযোগ জানালো, পুরনো কেসটা আবার খোলার আবেদন করল। ধীরে ধীরে বিষয়টা ছড়িয়ে পড়ল। কিন্তু সেই রাত থেকে অদ্ভুত ঘটনা শুরু হলো। প্রতি রাত 12টায় অভিজিতের ঘরের নাল আলো জ্বলে ওঠে। প্রদীপটা নিজে থেকেই কাঁপতে থাকে। মাঝে মাঝে সে ফিসফিস কণ্ঠ শুনতে পায়, ভুলে যেও না। একদিন গভীর রাতে সে হঠাৎ ঘুম ভেঙে দেখল তার বিছানার পাশে রাহুল দাঁড়িয়ে, মুখে শান্ত হাসি। সে বলল, তুমি কথা রেখেছ, কেসটা আবার শুরু হয়েছে, আমি মুক্তি পাচ্ছি। হঠাৎ প্রদীপের শিখা ধীরে ধীরে নিভে গেল। ঘর অন্ধকার হয়ে গেল। রাহুলের ছায়া মিলিয়ে গেল বাতাসে। পরদিন খবর এলো পুরনো কেসের অপরাধীরা ধরা পড়েছে। প্রমাণ মিলেছে তারা সত্যিই রাহুলকে হত্যা করেছিল। অভিজিৎ সেই রাতে আবার শ্মশানে গেল, কিন্তু আশ্চর্য, কোথাও কোনো লাল প্রদীপ নেই। সমাধি ফলকটাও যেন নতুন করে পরিষ্কার। চারপাশে এক অদ্ভুত শান্তি। সে বুঝল রাহুল সত্যিই মুক্তি পেয়েছে। কিন্তু গল্প এখানেই শেষ নয়।
কয়েক মাস পর আরেক অমাবস্যার রাতে গ্রামের এক ছেলে দাবি করল সে শ্মশানে আবার লাল আলো দেখেছে। এবার প্রদীপটা অন্য এক সমাধির পাশে। গ্রামের লোকেরা ভয় পেয়ে গেল। তারা বুঝল হয়তো শুধু রাহুল নয়, এই শ্মশানে আরও অনেক অজানা গল্প লুকিয়ে আছে। অভিজিৎ এখন আর বলে না ভূত বলে কিছু নেই। সে শুধু বলে সব আত্মাই খারাপ নয়, কেউ কেউ শুধু সত্য আর ন্যায়ের অপেক্ষায় থাকে। আর আড়াইডাঙ্গা গ্রামের মানুষ আজও অমাবস্যার রাতে শ্মশানের দিকে তাকিয়ে দেখে। দূরে কোথাও অন্ধকারের মাঝে এক লাল প্রদীপ তপ তপ করে জ্বলছে।